আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া নিয়ে আলোচনা করব। তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্রিয়া সংঘটিত হয়, এটা আমরা একটি পরীক্ষার মাধ্যমে জানতে পারি, ওয়েস্টেডের পরীক্ষা। এই পরীক্ষায় একটি চৌম্বক শলাকার পাশে একটি পরিবাহী তার রাখা হয়েছে, কিন্তু তড়িৎ প্রবাহ চলে না। সেক্ষেত্রে দেখা যায় চৌম্বক শলাকাটি বিক্ষিপ্ত হচ্ছে। কিন্তু যদি চৌম্বক শলাকাটির পাশে একটি তড়িৎবাহী পরিবাহী রাখা হয়, তড়িৎ প্রবাহ চালনা করা হয় সুইচটা অন করে, তখন দেখা যায় চৌম্বক শলাকাটি একদিকে বিক্ষিপ্ত হচ্ছে। আবার পরবর্তীতে আমরা যদি দেখি তড়িৎ প্রবাহের অভিমুখটা বিপরীত করে দিই, চৌম্বক শলাকাটা বিপরীত দিকে বিক্ষিপ্ত হচ্ছে। তাই এই থেকে আমরা কনক্লুশনে আসি যে তড়িৎবাহী পরিবাহীর ফলে তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং এই চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক তড়িৎ প্রবাহের মান ও দিকের উপর নির্ভর করে। তাহলে ওয়েস্টেডের পরীক্ষা থেকে আমরা যে কনক্লুশন পেলাম সেটা হচ্ছে তড়িৎবাহী যে কনক্লুশন পেলাম সেটা থেকে আমরা আসছি তড়িৎবাহী পরিবাহী তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। দ্বিতীয়টা হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রের মান ও দিক তড়িৎ প্রবাহ মাত্রার মান ও দিকের উপর নির্ভর করে। এই চৌম্বক ক্ষেত্রের মান ও দিক তড়িৎ প্রবাহ মাত্রার মান ও দিকের উপর নির্ভর করে। তাহলে আমরা এই তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্রিয়া সংঘটিত হয় তার ধারণাটা আমরা যে পরীক্ষা থেকে পাই সেটি আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা যাব চৌম্বক ক্ষেত্র কাকে বলে। কনসেপচুয়ালি আমরা বলতে পারি, ধারণাগতভাবে আমরা যেটা বলতে পারি, যে এলাকা জুড়ে কোনো স্থায়ী চৌম্বক বা তড়িৎবাহী পরিবাহীর প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য একটি চৌম্বক পদার্থকে আনলে এটি আকর্ষিত বা বিকর্ষিত হয়, তাকে ওই চৌম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। কিন্তু আমরা সাধারণত যেটা বলে থাকি সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন। চৌম্বক ক্ষেত্র কোনো চৌম্বক ক্ষেত্রের সমকোণে একক বেগে +1 কুলম্ব আধানকে গতিশীল করলে আধানটির উপর যে বল ক্রিয়া করে তাকে ওই চৌম্বক ক্ষেত্রের মান বলে। আমরা আবার বলছি, কোনো চৌম্বক ক্ষেত্রের সমকোণে
আমরা চৌম্বক ক্ষেত্র কাকে বলে লিখলাম? কোনো চৌম্বক ক্ষেত্রের সমকোণে একক বেগে +1 কুলম আধান গতিশীল করলে আধানটির উপর যে বল ক্রিয়া করে তাকে ওই চৌম্বক ক্ষেত্রের মান বলে। এখন আমরা আসি, কোনো চৌম্বক ক্ষেত্র বি তার সমকোণে +1 কুলম আধানকে একক বেগে গতিশীল করলাম। তাহলে একক বেগে গতিশীল করলে আমরা এর উপর যে বল ক্রিয়া করবে তাকে বলবো ওই চৌম্বক ক্ষেত্রের মান। এখন ধরে চৌম্বক ক্ষেত্রের সমকোণে +q কুলম আধান v মিটার/সেকেন্ড বেগে গতিশীল করা হলো। এতে ক্রিয়াশীল বল এক। ধরি চৌম্বক ক্ষেত্রের সমকোণে +q কুলম আধান v মিটার/সেকেন্ড বেগে গতিশীল করা হলো। এতে ক্রিয়াশীল বল এক। তাহলে +q কুলম আধানের উপর v মিটার/সেকেন্ড বেগে গতিশীল +q কুলম আধানের উপর ক্রিয়াশীল বল এক। therefore 1 মিটার/সেকেন্ড বেগে গতিশীল +1 কুলম আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে? F/qb। সংজ্ঞা ডেফিনিশন থেকে আমরা যেটা বুঝতে পারি, v মিটার/সেকেন্ড বেগে গতিশীল +q কুলম আধানের উপর ক্রিয়াশীল বল এক। therefore 1 মিটার/সেকেন্ড বেগে গতিশীল +1 কুলম আধানের উপর ক্রিয়াশীল বল হবে F/qb। আমরা ডেফিনিশন থেকে বলতে পারি ওই চৌম্বক ক্ষেত্রের মান b সমান হবে F/qb। চৌম্বক ক্ষেত্রের মান b সমান F/qb, কারণ একক বেগে +1 কুলম আধানের উপর যে বল ক্রিয়া করে সেটাকে আমরা বলি চৌম্বক ক্ষেত্রের মান। এখন যদি আধান +q কুলম আধান b বেগে থিটা কোণে ক্রিয়া করে, যদি b বেগে ক্রিয়া করে, b বেগে থিটা কোণে। এখন চৌম্বক ক্ষেত্র b এর সাথে +q কুলম আধান v বেগে গতিশীল হলে সমকোণের দিকে v এর উপাংশ হবে b sin থিটা। সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র b এর মান হবে b সমান হবে F সমান qb sin থিটা। যদি b এর সাথে থিটা কোণে q কুলম আধান b বেগে গতিশীল হয়, সেক্ষেত্রে লম্ব বরাবর বেগের উপাংশ b sin থিটা হয়। সেক্ষেত্রে b F/qb sin থিটা। এখান থেকে আমরা পাই F সমান qbb sin থিটা। ভেক্টর ফর্মে
আমরা লিখতে পারি ভেক্টর রূপে লেখা যায়, রূপে প্রকাশ করে F সমান QB ক্রস B। F সমান F ভেক্টর সমান QB ভেক্টর ক্রস B ভেক্টর। অর্থাৎ আমরা ক্রস গুণফলের নিয়ম থেকে পাবো F এর দিক হবে B ভেক্টর ও B ভেক্টরের তলের সাথে লম্ব বরাবর। তাহলে আমরা কোনো তলে এ বি দুটি ভেক্টর যদি হয়ে থাকে, তাহলে যদি এ থেকে বি এর দিকে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে তার দিক হয় তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে। অর্থাৎ ক্রস গুণফলের দিক হবে উপরের দিকে, ক্রস গুণফলের দিক হবে উপরের দিকে। সেটি এই বোর্ডের ক্ষেত্রে হবে বোর্ডের সাথে লম্ব বরাবর বাইরের দিকে, বোর্ডের সাথে লম্ব বরাবর বাইরের দিকে। ঠিক তেমনি আমরা এই রাশিটাকে বি বি তাহলে ভিটাকে বি এর দিকে ঘুরালে এফ এর দিক হবে এদিকে, এদিকে। দ্যাট মিনস তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে, উপরের দিকে বলতে বি ও বি এর তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে। যদি বি বি এরূপ হয়, তাহলে ক্লকওয়াইজ সেক্ষেত্রে হবে তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে তথা নিচের দিকে। আমরা বৃদ্ধাঙ্গুলির দিকটা এখানে বলের দিক নির্দেশ করে। তাহলে আমরা এক কথায় বলতে পারি বলের দিক কিউবি ও বি এর তলের সাথে লম্ব বরাবর। সেক্ষেত্রে বি হতে বি এর দিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তবে লম্ব বরাবর উপরের দিকে এবং বি হতে বি এর দিকে যদি ক্লকওয়াইজ হয়, তবে লম্ব বরাবর নিচের দিকে। এতে আমরা ডানহাতি স্পুনিয়ম থেকে বলের দিক নির্ণয় করতে পারি, কিন্তু আমরা বি এর দিক নির্ণয় করতে পারি না। সেজন্য আমাদের একটি ডানহস্ত নিয়ম আছে, সেটিকেই অবলম্বন করব। এখন আমরা সেই ডানহস্ত নিয়মটি ব্যাখ্যা করব।
ডানহস্ত নিয়ম, ম্যাক্সওয়েলের ডানহস্ত নিয়ম। ম্যাক্সওয়েলের ডানহস্ত নিয়ম, ডান হাতকে প্রসারিত করে বৃদ্ধাঙ্গুলি বরাবর, ডান হাতকে প্রসারিত করে বৃদ্ধাঙ্গুলি বরাবর ধনাত্মক আধানের দিক এবং মধ্যমা বরাবর চুম্বক ক্ষেত্রের দিক হলে বলের দিক হবে তালুর সাথে লম্ব বরাবর উপরের দিকে। আমি আবার বলছি, ডান হাতকে প্রসারিত করে বৃদ্ধাঙ্গুলি বরাবর ধনাত্মক আধানের দিক এবং মধ্যমা বরাবর চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করলে বলের দিক হবে তালুর সাথে লম্ব বরাবর উপরের দিকে। আর ধনাত্মক আধানের পরিবর্তে যদি বৃদ্ধাঙ্গুলি বরাবর ঋণাত্মক আধানের দিক হয়, তখন বলের দিক হবে তালুর সাথে লম্ব বরাবর নিচের দিকে। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ। সহজে আমরা এটা বের করতে পারি। আমরা যে একটা উদাহরণ নিলে সহজে এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। এখন আমরা ডানহস্ত নিয়মটা বুঝেছি। ডানহস্ত নিয়মটা আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। ডানহস্ত নিয়ম প্র্যাকটিস করার জন্য আমরা সাধারণভাবে দুইটি উদাহরণ দেখাচ্ছি। মনে করলাম এই ক্রস চিহ্ন দ্বারা বোঝায় যে চৌম্বক ক্ষেত্র নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র নিচের দিকে, আর ডট চিহ্ন দিয়ে বোঝায় যে চৌম্বক ক্ষেত্র উপরের দিকে। চৌম্বক ক্ষেত্র নিচের দিকে, বি নিচের দিকে, বি উপরের দিকে। এখন আমরা যদি একটি ধনাত্মক আধানকে এই চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করাই, ইনজেক্ট করি, তাহলে তার উপর ক্রিয়াশীল বলের দিক কোন দিকে হবে? আমরা ডান হাতে নিয়মটি প্রয়োগ করছি চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, আর ধনাত্মক আধানের দিক এই দিকে। তাহলে বল হবে এই বরাবর উপরের দিকে। তাহলে বল সহজে আমরা বলতে পারি বলের দিক হচ্ছে এক উপরের দিকে। আমি আবার বলছি, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে ক্রস চিহ্ন দ্বারা নিচের দিকে বোঝায়, তাহলে ভিতরের দিকে। আর ধনাত্মক আধানের দিক এদিকে, বাম থেকে ডানে। তাহলে বল হবে কোথায়? বৃদ্ধাঙ্গুলি বরাবর ধনাত্মক আধানের দিক হলে বল হচ্ছে তালুর সাথে লম্ব বরাবর উপরের দিকে। যদি এটি ঋণাত্মক আধান হয়, তাহলে আমরা দেখি ঋণাত্মক আধানের জন্য তার দিক হয়ে যাবে বিপরীত। তাহলে চৌম্বক ক্ষেত্র বৃদ্ধাঙ্গুলি বরাবর ঋণাত্মক আধান হওয়াতে চৌম্বক ক্ষেত্র ঋণাত্মক আধানের দিক যেহেতু ধনাত্মক আধানের বিপরীতে চিন্তা করা যায়, তাহলে বলের দিক হবে নিচের দিকে। আমার মনে হয় আমরা সহজে এখন চৌম্বক ক্ষেত্রে কোনো আধান গতিশীল হলে তার বলের দিক স্পষ্ট করে বের করতে পারবো ডানহস্ত নিয়ম দিয়ে। আবার আমরা একটি উপরের দিকে চৌম্বক ক্ষেত্রে যদি একটি ধনাত্মক আধান প্রবেশ করাই, চৌম্বক ক্ষেত্রের ধনাত্মক আধানের দিক চৌম্বক ক্ষেত্রে আমাদের তালুর সাথে লম্ব বরাবর এই, তাহলে বলের যে তালুর সাথে লম্ব বরাবর বল এই নিচের দিকে। তেমনি ঋণাত্মক আধানের জন্য হবে উপরের দিকে। এখন আমরা আসছি চৌম্বক ক্ষেত্রের একক মাত্রা। চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক আমরা নির্ণয় করেছি। চৌম্বক ক্ষেত্রের একক হলো টেসলা। কাকে বলে?
টেসলা কি? কোনো চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান 5 টেসলা বলতে কি টেসলা কাকে বলে? কোনো চৌম্বক ক্ষেত্রের সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে প্লাস 1 কুলম আধানকে গতিশীল করলে আধানটির উপর যদি 1 নিউটন বল ক্রিয়া করে তবে ওই চৌম্বক ক্ষেত্রের মানকে 1 টেসলা বলে। আমরা আবার বলছি, কোনো চৌম্বক ক্ষেত্রের সমকোণে, কোনো চৌম্বক ক্ষেত্রের কোনো চৌম্বক ক্ষেত্রের সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে প্লাস 1 কুলম আধানকে গতিশীল করলে যদি 1 নিউটন বল ক্রিয়া করে তবে ওই চৌম্বক ক্ষেত্রের মানকে 1 টেসলা বলে। 5 টেসলা বলতে বোঝায় প্লাস 1 কুলম আধান চৌম্বক ক্ষেত্রের সমকোণে প্লাস 1 কুলম আধান 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে ক্রিয়াশীল বল 5 নিউটন। চৌম্বক ক্ষেত্রের সমকোণে আবার 5 কুলম আধান 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে ক্রিয়াশীল বল 25 নিউটন। আবার চৌম্বক ক্ষেত্রের সমকোণে প্লাস 5 কুলম আধান প্লাস 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে ক্রিয়াশীল বল 125 নিউটন। আমরা তিনভাবে এই জিনিসটিকে ব্যাখ্যা করতে পারি, কারণ বি সমান F/QB। আমরা 5 বসাবো, তারপর F এর মানটা আমরা নির্দিষ্ট করব। যখন ইউ এবং বিকে চেঞ্জ করছি সে অনুপাতে আমরা F এর মানটা পরিবর্তন করেছি। তাহলে 5 টেসলা বলতে বোঝায় চৌম্বক ক্ষেত্রের সমকোণে প্লাস 1 কুলম আধান 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে ক্রিয়াশীল বল 5 নিউটন। চৌম্বক ক্ষেত্রের সমকোণে প্লাস 5 কুলম আধান কুলম 5 করলে তখন 1 মিটার পার সেকেন্ড বেগে এটি F হয়ে যাবে 25 নিউটন। তেমনি চৌম্বক ক্ষেত্রের সমকোণে প্লাস 5 কুলম আধান 5 মিটার পার সেকেন্ড বেগে করলে এটি হবে 125 নিউটন। এখন আমরা চৌম্বক ক্ষেত্রের একক করেছি। আমরা আরও কিছু একক আছে। 1 টেসলা সমান লেখা হয় 10⁴ গজ। আবার 1 টেসলা সমান লেখা হয় 1 ওয়েবার পার মিটার স্কয়ার। আমাদের আরও কিছু একক রয়েছে। 1 টেসলা সমান 1 নিউটন পার মিটার পার অ্যাম্পিয়ার। এখন তোমরা নিউটন মিটার অ্যাম্পিয়ারের মাত্রা বসিয়ে বি এর মাত্রাটা আমরা নির্ণয় করতে পারি। বি এর মাত্রা হবে নিউটন 1 মিটার 1 অ্যাম্পিয়ার। সহজে আমরা সেটা থেকে বের করে নিতে পারি। এটা হচ্ছে mL/T⁻²। নিচে 1 মিটার, এটাকে আমরা L−1 লিখতে পারি, A−1 লিখতে পারি। তাহলে সহজে মাত্রা লেখা গেল mT⁻², A−1। এটি হচ্ছে বি এর মাত্রা। আমরা
চৌম্বক ক্ষেত্রের একক মাত্রা শিখিয়ে নিলাম। এখন যেটি হবে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আদান। চৌম্বক ক্ষেত্রে গতিশীল আদান, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে যখন আদানকে গতিশীল করব তখন আমরা কি বিষয়টা পাই সেটা একটু দেখব। একটি চৌম্বক ক্ষেত্র আমরা প্রথমে নিলাম, যেটি দেখানো যাচ্ছে এটা ক্রস চিহ্ন, মানে চৌম্বক ক্ষেত্রটা কাগজতলের ভিতরের দিকে, নিচের দিকে, কাগজতলের ভিতরের দিকে। এখানে একটি আধানকে আমরা একটি নির্দিষ্ট বেগে গতিশীল করব, তাহলে তার গতিপথটা কী রূপ হবে। আমরা জানি ক্রিয়াশীল বল কত হয় সেটা অবশ্য পেয়েছি, F সমান কিউ বিবি সাইন থিটা। এখন আমরা মনে করলাম যে প্লাস কিউ আধানকে ভি বেগে এই চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করাবো। তো আমরা জানি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে, অর্থাৎ আধানের দিক চৌম্বক ক্ষেত্রের দিক, তখন বল ক্রিয়া করে তালুর সাথে লম্ব বরাবর, তাহলে বল এভাবে ক্রিয়া করে। এখন এটি যখন প্রবেশ করা মাত্রই বলের দিকে আধানটি বেঁকে যায়, বেঁকে গিয়ে একটু বেঁকে গেলে আধানের দিক তখন এরূপ হয়ে পড়ে। এরূপ হয়ে পড়লে তালুর সাথে লম্ব বরাবর বলও একটু বেঁকে যাবে। এভাবে প্রতিনিয়ত বেগের দিকের পরিবর্তন হতে থাকে, অর্থাৎ আধানের দিকের পরিবর্তন হতে থাকে, প্রতিনিয়ত আধানের দিকের পরিবর্তন হতে থাকে, ফলে বলেরও পরিবর্তন হতে থাকে। বলের পরিবর্তন হতে হতে এটি প্রতিনিয়ত বেগে গিয়ে একটি বৃত্তাকার গতি লাভ করে। এই বৃত্তাকার গতির জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল তড়িৎচৌম্বক বল হতে পাওয়া যায়। এই বৃত্তাকার গতির জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল চৌম্বক বল হতে পাওয়া যায়। আমরা জানি ক্রিয়াশীল চৌম্বক বল F সমান কিউ বি সাইন থিটা। তাহলে আর থিটা সমান 90 ডিগ্রি হলে, অর্থাৎ লম্বভাবে প্রবেশ করালে F সমান কিউ বি। এখন আমরা যে কেন্দ্রমুখী বল, আধানের বেগ বি, আধানের ভর এম, বেগ বি হলে বি, এবং বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর হলে কেন্দ্রমুখী বল F সমান mv স্কয়ার বাই r। আর যেহেতু কেন্দ্রমুখী বল চৌম্বক বল হতে পাওয়া যায়, তাই কিউ বি সমান mv স্কয়ার বাই r। therefore r সমান কিউ বি বাই mv, অর্থাৎ এটি হচ্ছে তার বৃত্তাকার পথের ব্যাসার্ধের রাশিমালা। অর্থাৎ একটি আধান কোনো চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে সেটি যে ব্যাসার্ধ বৃত্তাকার পথে গতিশীল হবে তার রাশিমালা হচ্ছে আর ইকুয়াল টু এমবি বাই কিউবি। এখন যদি এটি লম্বভাবে প্রবেশ করালে, যদি থিটা কোণে প্রবেশ করায়, সেক্ষেত্রে আমাদের আর ইকুয়াল টু হয়ে যাবে এমবি কিউবি সাইন থিটা, এমবি কিউবি সাইন থিটা। আর যদি লম্বভাবে প্রবেশ করে, যদি থিটা কোণে প্রবেশ করে। এখন আমরা আধানকে চৌম্বক ক্ষেত্রে যখন প্রবেশ করায় তার উপর চৌম্বক বল ক্রিয়া করে, কিন্তু আধানের যে উপর ক্রিয়াশীল বলের যে রাশিমালা আমরা পেয়েছি, সেখান থেকে আমরা কিছু কনক্লুশনে আসতে পারি। সেটা হচ্ছে যদি বি ইকুয়াল টু 0 হয়, এফ ইকুয়াল টু 0, মানে
এটির অর্থ হলো স্থির আধানের উপর চুম্বক বল ক্রিয়া করে না। স্থির আধানের উপর চুম্বক বল ক্রিয়া করে না। চুম্বক বল ক্রিয়া করে না। তারপর থিটা ইকুয়াল টু 0 হলে, 0 অথবা 180 ডিগ্রি হলে তাহলে F সমান 0। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র বরাবর আধানকে গতিশীল করলে কোনো চৌম্বক বল ক্রিয়া করে না। ক্ষেত্রে বরাবর বা বিপরীত দিকে আধান গতিশীল করলে কোনো চৌম্বক বল ক্রিয়া করে না। কোনো চৌম্বক বল ক্রিয়া করে না। ক্রিয়া করে না। তারপর থিটা সমান 90 ডিগ্রি হলে F সমান UDB, এটি হচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম ফোর্স। অর্থাৎ 90 ডিগ্রি কোণে আমরা আধানকে গতিশীল করলে চৌম্বক বল সর্বোচ্চ হয়। এখন আমরা আরেকটি বিষয় আসব, একই সাথে তড়িৎ বল এবং চৌম্বক বল ক্রিয়া করলে যে লব্ধি বল ক্রিয়া বলা হয় তাকে বলা হয় লরেন্স বল। কোনো আধানের উপর লরেন্স বল, লরেন্স বল। কোনো আধানের উপর একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করলে যে লব্ধি বল ক্রিয়া করে তাকে বলা হয় লরেন্স বল। লরেন্স বল F ইকুয়াল টু QE প্লাস UB ক্রস B। অর্থাৎ একই সাথে তড়িৎ বল এবং চৌম্বক বল ক্রিয়া করলে যে লব্ধি বল ক্রিয়া করে তাকে আমরা লরেন্স বল বলি। তাহলে লরেন্স বল কাকে বলে? যদি কোনো আধানের উপর একই সাথে তড়িৎ বল এবং চৌম্বক বল ক্রিয়া করে তাকে ওই লব্ধি বলকে, ওই আধানের উপর ক্রিয়াশীল লব্ধি বলকে আমরা বলি লরেন্স বল। লরেন্স বলের দিক আমরা এই দুটি ভেক্টর রাশি থেকে নির্ণয় করতে পারি। এটি এই বিভিন্ন দিক আমাদের প্রযুক্ত ক্ষেত্র থেকে আমরা এটা বের করতে পারি। এটি তোমরা উচ্চতর ক্লাসে জানবে। এরপরে আমরা কিছু এখন বাড়ির কাজ দিচ্ছি। একটু আমরা একটা চৌম্বক ক্ষেত্র দিলাম, একটি চৌম্বক ক্ষেত্র দিলাম যেটার মান দিলাম 0.8 টেসলা। বললাম যে এখানে একটি হিলিয়াম পরমাণুকে আমি 2 × 10⁻⁶ জুল গতিশক্তি দিয়ে এখানে নিক্ষেপ করেছি। আর এখানে একটা প্লেট রাখা হয়েছে, প্লেটটার দূরত্ব হচ্ছে 10⁻² মিটার। এটি লম্বভাবে হিলিয়াম পরমাণু মানে আলফা পার্টিকেলকে আমরা 2 × 10⁻⁶ জুল গতিশক্তি দিয়ে এই চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করানো হলো। একটি আলফা পার্টিকেলকে 2 × 10⁻⁶ জুল গতিশক্তি দিয়ে টেসলার একটি চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করানো হলো। নিক্ষেপণ বিন্দু হতে (10⁻² মিটার দূরে একটি পাত রাখা আছে, একটি পাত লম্বভাবে রাখা আছে। এখন টেসলা কি? চৌম্বক ক্ষেত্র বরাবর আধানকে গতিশীল করলে বল
চুম্বক বল ক্রিয়া করে না কেন? চৌম্বক ক্ষেত্র বরাবর আদান গতিশীল করলে চৌম্বক বল ক্রিয়া করে না কেন? ক্রিয়া করে না কেন? আমরা অ্যাপ্লিকেশনের প্রশ্ন দিলাম। আলফা পার্টিকেলের উপর ক্রিয়াশীল চুম্বক বল কত? পার্টিকেলের উপর ক্রিয়াশীল চুম্বক বল কত? চুম্বক বল বের করো। আলফা পার্টিকেলটি পি পাতকে আঘাত করবে কিনা যাচাই করো। আলফা পার্টিকেলটি পি পাতকে আঘাত করবে কিনা যাচাই করো। করবে কিনা যাচাই করো। এখন এখানে আমাদের একটি জানার বিষয় আছে। আমরা দিয়েছি গতিশক্তি, এত গতিশক্তি দিয়ে এই বিষয়টা, গতিশক্তি থেকে আমাদের বেগ নির্ণয় করতে হবে। অনেক সময় গতিশক্তি না দিয়েও আমাদের এত বিভব পার্থক্যে ত্বরিত করা হলো, এইভাবেও বলা হয়ে থাকে। সেক্ষেত্রে ডাব্লিউ সমান বিকিউ সমান গতিশক্তি, এখান থেকে আমরা বিটা বের করে নেব। এখানে আলফা পার্টিকেলের ভর আমরা লিখব 6.64 × 10⁻⁻27 কেজি সাপোজ। আর আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে 3.2 × 10⁻⁻19 কুলম ফর চার্জ। এখান থেকে আমরা বি নির্ণয় করে নেব। হাফ mv² = 2 × হাফ mv² = 2 × 10⁻⁻6। এখান থেকে বিটা বের করে নেব। বি বের করে নেওয়ার পর এফ সমান হবে কিউ/ডিবি। এটি হবে 3 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে আমরা যেটা বের করব, এটি যাওয়ার সময় এইভাবে বৃত্তাকার পথে বাঁক নেবে। বাঁক নিলে সে আঘাত করবে কিনা, যদি তার রেডিয়াসটা, যদি এই পথ থেকে তার এদিকে ঘোরার রেডিয়াস বের করব, রেডিয়াসের মান যদি 2 থেকে বেশি হয় তাহলে আঘাত করবে। আর 2 থেকে আর এর মান যদি 2 থেকে কম হয়, 10⁻⁻2 থেকে কম হয়, তবে আঘাত করবে না। এই হলো আমাদের প্রশ্নের উত্তর। আশা করি এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।